দিনটা শুক্রবার, একটি রৌদ্রোজ্জ্বল সুন্দর দিন। দিনটিকে আরও বেশি সুন্দর, স্নিগ্ধ, কাল্পনিক লাগছে আয়রার কাছে। লাগবে নাইবা কেন? আজ তার প্রণয়ের পূর্ণতার দিন। তার অনুরাগ, কামনা, হৃদয়ানুভূতি, সব আকাঙ্ক্ষা পূরণের দিন। তার কল্পলোকের কল্পপুরুষকে সে নিজের করে পাবে। তার হৃদয়ে একটি শীতল স্রোত বয়ে যায়। এই পথটা মোটেও সহজ ছিল না। নিজের ভার্সিটির লেকচারারকে পটানো কি চারটিখানি কথা? মুস্কি মুস্কি হেসে সবই ভাবছিল আয়রা। তখনই মিনারা বেগম প্রবেশ করলেন। হাতে তার খাবারের প্লেট। প্লেট সাজানো অল্প কিছু খিচুড়ি আর 2-3 পিস গরুর মাংস। তিনি এসে মেয়ের পাশে বসলেন। খিচুড়ির সাথে গরুর মাংসের ঝোল মাখাতে মাখাতে বললেন, নে হা কর। কবে আবার তোকে নিজের হাতে খাওয়ানোর সুযোগ হয় কে জানে। তুই তো আমার হাতে ছাড়া খেতেই চাস না। ও বাড়িতে গিয়ে একদম অনিয়ম করবি না, নিজের যত্ন নিবি, শ্বশুর শাশুড়ি বরের কথা শুনবি। আয়রার চোখে পানি চলে এলো। মিনারা বেগম নিজেও কেঁদে দিলেন এ পর্যায়ে। তবু মেয়েকে মিছিমিছি রাগ দেখিয়ে বলল, খাবার প্লেটে বসে কাঁদতে নেই বলেছি না আগে? কাঁদছিস কেন পাগল মেয়ে? আয়রা এবার মাকে জড়িয়ে ধরলো, কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে বলল, মা আমি বিয়ে করব না, তুমি ওদের না করে দাও। তোমাকে ছাড়া, বাবাকে ছাড়া, ভাইয়াকে ছাড়া, ঈশানীকে ছাড়া কি করে থাকবো আমি? একটুও পারবো না মা, আমি করব না বিয়ে। মিনারা বেগম হাসলেন মেয়ের পাগলামিতে, কপালে চুমু খেয়ে বললেন, শোনো পাগল মেয়ের কথা। প্রতিটি মেয়েকেই অন্যের ঘরে যেতে হবে। নিজ ঘর পরিবার ছেড়ে অন্য ঘর পরিবারকে আপন করে নিতে হয়, এটাই নিয়ম। সেখানে তোর জন্য অনেক সুখ অপেক্ষা করে আছে মা। ইয়াসিন তোকে ভীষণ ভালোবাসে, ও তোকে ভালো রাখবে আমার বিশ্বাস। তখন আর আমাদের মনেই পড়বে না। আয়রা একটু লজ্জা পেল। পরক্ষণেই কল্প পুরুষের কথা মনে করে হৃদয়ে শান্তি অনুভব করলো। আবার পরিবারের কথা মনে করে মনে বিষাদ ছেয়ে যায়। এক অন্যরকম অনুভূতির সাথে পরিচয় হলো আয়রার, যেখানে আছে পূর্ণতা, সুখ, ফেলে আসা অতীতের স্মৃতি, বিষাদ। জুম্মার পরপর বরপক্ষ রওনা দিয়েছে, কিন্তু ঢাকা শহরের অসহ্য জ্যামে উত্তরা থেকে ধানমন্ডি আসতে সময় নিয়েছে 3.5 ঘন্টা। চৌধুরী বাড়ির সামনে বরের গাড়ি থামতেই চারদিকে ছড়িয়ে পড়ল, বর এসেছে, বর এসেছে। আয়রা খামচে ধরল ঈশানীর হাত। তার বুক দুরুদুরু করছে, শরীর কাঁপছে, কেমন যেন একটা অস্বস্তিকর অনুভূতি হচ্ছে। ঈশানী চাইল আয়রার দিকে। মেয়েটার মুখে একটা লাজুক তৃপ্তির হাসি, অথচ চোখ জুড়ে যেন কত ভয়, বিব্রত বোধ, লজ্জা মাখা। ঈশানী ভাবল, ভালোবাসার মানুষকে বিয়ে করার অনুভূতি বোধহয় এরকমই। ঈশানী উদাস চোখে চাইল জানালা ভেদ করে সেই আকাশ পানে। সাদা মেঘগুলো কালো বর্ণে রূপান্তর হয়েছে, থেকে থেকে বাতাস ছাড়ছে, হয়তো রাতে বৃষ্টি হবে। কিছুক্ষণ পর কাজী সহ রুমে প্রবেশ করে জাহিদ চৌধুরী, মিনারা বেগম, আরো কিছুজন। মিনারা বেগম এসে বসেন মেয়ের পাশে। মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে হাত নেয় নিজের হাতের মুঠোয়। আয়রার প্রচন্ড কান্না পায়। এরপর কাজী আয়রার স্বাক্ষর নিতে কাবিননামা এগিয়ে দেয়। আয়রা কাপা হাতে কলম নেয়। কিছুক্ষণ সময় নিয়ে কাপা কাপা হাতে সাইন করে। এরপর ধর্মীয় নিয়ম অনুসারে কাজী কবুল বলতে বলে। আয়রা এবার ডুকরে কেঁদে ওঠে। মিনারা বেগম মেয়েকে জড়িয়ে নেয়। জাহিদ চৌধুরী মেয়ের মাথায় হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করে। কিছুটা শান্ত হলে আয়রা ক্ষীণ কণ্ঠে বলে, কবুল। সকলে একত্রে আলহামদুলিল্লাহ বলে ওঠে। কাজী এবার যায় ছেলের কাছে। ইয়াসিনকে সাইন করতে দিলে সে সঙ্গে সঙ্গে সাইন করে দেয় এবং তক্ষুনি কবুলও বলে ফেলে। এক দফা হাসির রোল পড়ে যায় চারদিকে। ইয়াসিন মোটেও বিব্রত হলো না, বরং বিয়ের এত নিয়ম কানুনে বিরক্ত হলো। এখনো সে তার প্রাণনাশিনীকে দেখেনি। তার অস্থির লাগছে। এত সব নিয়ম তার ধৈর্যে আর কুলোচ্ছে না যেন। আয়রা ইয়াসিনের বিয়ে পড়ানো হলে কাজী আবার যায় ঈশানীর কাছে। আরহান ঈশানীর রেজিস্ট্রি বিয়ে সেদিন রাতেই হয়েছিল। যদিও ঈশানীর 18 বছর না হওয়া নিয়ে কাজী দোনামোনা করছিল, কিন্তু কিছু টাকা দেয়ায় সে সেটাও করে দেয়। আজ শুধু ধর্মীয় মতে কবুল পড়ানো হবে। জাহিদ চৌধুরী গিয়ে দাঁড়ালো ঈশানীর পাশে। মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিয়ে কিছু বলতে নিলে মিনারা বেগম আসে, এসে ঈশানীর পাশে বসে। মেয়েটাকে আগলে নেয়। ঈশানী ছোট মাকে দেখে ফুফিয়ে কেঁদে ওঠে। জাহিদ চৌধুরী খুশি হয়। সে জানতো তার মিনা কখনোই মুখ ফিরিয়ে থাকতে পারত না। স্ত্রীর প্রতি
প্রতি তার ভালোবাসার সম্মান আরো বেড়ে যায়। মিনারা বেগম ঈশানীর চোখের পানি মুছিয়ে দিলেন, তারপর গম্ভীর স্বরে বললেন, আমি এখানে এখন তোর ছোট মা হয়ে এসেছি। নিজের মেয়ের বিয়েতে মেয়েকে আগলে নিতে হবে। আরহানের মা হিসেবে আমি এখনো তোকে নিজের ছেলের বউ বলে মানিনি, কখনো মানতে পারবো কিনা জানি না, তবে ছোট মাকে তুই সবসময় পাশে পাবি। ঈশানী জড়িয়ে ধরল মিনারা বেগমকে, তারপর কাঁদতে কাঁদতে বলল, তুমি আমার ছোট মা হয়েই থাকো ছোট মা। তুমি যখন এভাবে আমায় জড়িয়ে ধরো আমি তোমার মাঝে আমার মাকে খুঁজে পাই। অন্য কিছু লাগবে না আমার, তুমি আমাকে আগের মতো ভালোবাসো শুধু। জাহিদ চৌধুরী মিনারা বেগমের কাঁধে হাত রাখলেন, তারপর বললেন, কাজী বসে আছে তো। মিনারা বেগম নিজেও চোখ মুছলেন। ঈশানীকে কবুল বলার জন্য বললে ঈশানী কিছুটা সময় নিয়ে কবুল বলে। সকলে একসঙ্গে আলহামদুলিল্লাহ বলে ওঠে। আরহানের কাছে যায় এবার। আরহানও বেশি সময় নেয় না, কবুল বলে সম্পূর্ণ করে নিজের বিয়ে, আবদ্ধ হয় বিবাহ নামক পবিত্র বন্ধনে, জড়িয়ে যায় সারা জীবনের জন্য। ভালোবাসার মানুষকে বিয়ে করা যতটা আনন্দের, সুখের, তৃপ্তির, অথচ বিদায় জিনিসটা ততটাই বেদনাদায়ক, হৃদয় বিদারক। জাহিদ চৌধুরী ইয়াসিনের হাত ধরে ভারী কণ্ঠে বলে, আমার কলিজার টুকরো তোমাকে দিচ্ছি বাবা, আমার রাজকন্যা, আগলে রেখো, যত্নে রেখো। তোমার কাছে আমার কোনো চাওয়া নেই আমার মেয়ের সুখ ছাড়া। ইয়াসিন শ্বশুরের হাত নিজের মুঠোয় নিল এবার, আস্থা দিতে বলল, আপনি চিন্তা করবেন না, আপনার রাজকন্যা আমার রাজ্যে রানী হয়ে থাকবে, অভিযোগ করার সুযোগ পাবেন না ইনশাআল্লাহ। আয়রা কেঁদে যাচ্ছে, একবার মাকে জড়িয়ে ধরে কাঁদছে, ঈশানীকে জড়িয়ে ধরে কাঁদছে, ঈশানী নিজেও বউ সাজে আয়রাকে জড়িয়ে ধরে কাঁদছে। তার খুব কষ্ট হচ্ছে। জাহিদ চৌধুরীকে দেখে বুকে হামলে পড়ে আয়রা, বাবার পাঞ্জাবি ধরে কাঁদতে কাঁদতে বাচ্চাদের মতো বলে, সে যাবে না। জাহিদ চৌধুরী মেয়ের মাথায় হাত বুলিয়ে বরের কাছে নিয়ে যেতে লাগে। আয়রা দূরে দাঁড়ানো আরহানকে দেখতে পেয়ে বাবার হাত ছাড়িয়ে ছুটে যায় ভাইয়ার কাছে, ভাইকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। আরহানের চোখেও পানি, আটকে রাখতে পারছিল না বলে দূরে ছিল। তার ছোট্ট পাগলি বোনটা কত বড় হয়ে গেছে, আজ তার বিয়ে, চলে যাচ্ছে অন্যের ঘরে। আয়রা ভাইকে জড়িয়ে ধরে কেঁদে যাচ্ছে। আরহান বোনের মাথায় হাত বুলিয়ে দেয়, হাত উঁচু করে পাঞ্জাবির হাতার অংশ দিয়ে চোখ মুছে, তারপর আয়রাকে সোজা নিয়ে যায় বরের সামনে। আয়রার হাত ইয়াসিনের হাতে দিয়ে বলে, এবারই সবচেয়ে দামি সম্পদ তোমায় দিচ্ছি, অবহেলা করো না কখনো, ওর ছেলে মানুষই পাগলামি মানিয়ে নিও। আমার বোন আমার কাছে ছোট পুতুলের মতো, আমার পুতুলের গায়ে যেন একটা আঁচড় না লাগে, দুঃখের বাতাসও যেন না লাগে। ইয়াসিন হেসে ফেলল, আশ্বস্ত করে বলল, এরকম কখনোই হবে না ভাই, আপনার বোনের প্রাণে আমার প্রাণ বাঁধা, ওকে কষ্ট দেয়া মানে নিজেকে কষ্ট দেয়া, কেউ কি নিজেকে কষ্ট দেয় বলেন। আরহান ইয়াসিনের পিঠে চাপড় মারল। বরপক্ষ আয়রাকে নিয়ে বেরিয়ে পড়ল। আয়রা চলল নিজের চিরচেনা পরিচিত সেই ঘর, যেই ঘরের মানুষ, সেই ঘরের ঘ্রাণ, মায়ের হাতের রান্না, বাবার আহ্লাদ, ভাইয়ের শাসন ও ঈশানীর ভালোবাসা রেখে নিজের প্রণয় পুরুষের হাত ধরে নতুন জগৎ সাজাতে। ইয়াসিনদের বাড়িতে পৌঁছে সকল নিয়ম নীতি ও রীতিনীতি মানতে মানতে বেশ রাত হয়েছে। ঘড়ির কাঁটা এখন 11টায়। আয়রাকে সবে ইয়াসিনের ঘরে রেখে গেছে কিছু মেয়ে, সম্পর্কে কয়েকজন তার যা হয়, কয়েকজন ননদ বোধ হয়, কানে কানে বলে গেছে অনেক অসভ্য কথা। আয়রা লজ্জায় মাথা নিচু করে ফেলে, তারা হেসে চলে যায়। রুম নিস্তব্ধ হলে সে চোখ তুলে চায়। আজ প্রথমবার সে ইয়াসিনের রুমে এসেছে। রুমটা সিমসাম সুন্দর, রুমের সাথে লাগোয়া ব্যালকনি বেশি পছন্দ হয়েছে। নীরব চোখে পর্যবেক্ষণ করছিল তার আর ইয়াসিনের কক্ষ। হ্যাঁ, তাদের নিজের কক্ষ, নিজস্ব মানুষটার সাথে এ ঘরেই স্বপ্ন বুনবে সে। তখনই দরজা ঠেলে প্রবেশ করে ইয়াসিন। আয়রা দ্রুত ঘোমটা নামিয়ে দেয়। ইয়াসিন এসে ঠায় দাঁড়িয়ে রয়, কোনো কথা বলে না, এগিয়েও আসে না। 5 মিনিট ধরে রুমে কোনো সাড়াশব্দ না পেয়ে আয়রা কৌতূহলী ঘোমটা তোলে। সঙ্গে সঙ্গে শরীরে শীতল স্রোত বয়ে যায়। একজোড়া তৃষ্ণার্ত চোখ ঈগল পাখির ন্যায় চেয়ে যেন কত বছরের তৃষ্ণা মিটাচ্ছে। আয়রা চুটকি দিলে তার চেতনা আসে, এগিয়ে যায় আয়রার দিকে। আয়রার পাশে বসে বলে, আজ আমার রুম প্রকৃত পূর্ণতা পেল। আমার হৃদয় শীতলকারী আমার কক্ষে, আমার বিছানায় বসে আছে। আমার জীবনে আর কিছু চাওয়ার নেই, আমার সকল চাওয়া তোমাকে পাওয়ার সাথে সাথেই পূর্ণতা পেয়েছে। আয়রা তৃপ্তির হাসি হাসল। মন কুঠিরে যেন এক পশলা বৃষ্টি হয়ে
গেল। শীতলতা অনুভব করলো, মুখে কিছু বলতে পারল না, শুধু চেয়ে রইল সেই কালো মণিজোড়ার মায়ায়। এখানেই সকল রহস্য। এই চোখের রহস্য ভেদ করতে অক্ষম সে। ইয়াসিন আয়রার হাত ধরে বলল, পোশাক পাল্টে অজু করে আসো, যান। দুজনে আল্লাহর অনুগত্য পালন করে এই রাতের আমাদের নতুন জীবনের শুরু করব। আয়রা মাথা ঝাঁকিয়ে নেমে যায়। সুটকেস থেকে একটা সুতির শাড়ি নিয়ে ওয়াশরুমে যায়। ফুলে সজ্জিত বিছানায় বসে আছে ঈশানী, মাথায় তার এক হাত ঘোমটা। দুজন মহিলা তাকে এই ঘরে দিয়ে গেছে প্রায় ঘন্টাখানেক হয়। যাওয়ার আগে অদ্ভুত সব কথা বলে ভয় ঢুকিয়ে গেছে ঈশানীর মনে। দুরু দুরু বুকে সে অপেক্ষা করছে আরহানের। মহিলা দুজন বলেছে স্বামী আসার আগে এখান থেকে যেন না ওঠে। সেও বাধ্য মেয়ের মতো কথা শুনেছে। বসে বসে অপেক্ষা করতে করতে ফিরে গেল সে গতকাল সন্ধ্যায়, যখন পায়ে ব্যথা পেল। আরহান তাকে নিজের রুমে নিয়ে আসে। ঈশানীর পায়ে ব্যান্ডেজ করার সময় ঈশানী জিজ্ঞেস করেছিল আরহানকে, কেন জড়ালেন আমার কলঙ্কিত জীবনের সাথে আপনাকে? আরহানের হাত থেমে যায় এক মুহূর্ত, পরপরই আবার নিজের কাজে ব্যস্ত হয়ে বলে, নিজেকে কলঙ্কিত করতে? ঈশানী এবার বাঁকা হাসলো, তারপর তেসরাভাবে জবাব দিল, দয়া করে বিয়ে করেছেন আমায়, তাই না? আমি সারা জীবন দয়ার পাত্র হয়েই থেকে গেলাম, ছোট থেকে চাচ্চুর, আর এখন আপনার। হায় আমার জীবন। শেষ কথাটা নিজেকে উপহাস করে বলে। আরহান ক্ষতে ব্যান্ডেজ করে তাকায় ঈশানীর দিকে। ঈশানীর চোখে চোখ রেখে বলে, এই চৌধুরী বাড়িতে যতটা অধিকার আমার আয়রার আছে, ঠিক ততটা অধিকারই তোমারও আছে। আর বাবা মা তোমাকে কতটা ভালোবাসে সেটা নিয়ে কি তোমার সন্দেহ আছে? ঈশানী মাথা ডানে বামে নাড়িয়ে না বোঝায়। আরহান আবার বলে, তাহলে নিজেকে তাদের কাছে দয়ার পাত্রী বানিয়ে তুমি তাদের ভালোবাসা ছোট করছো? আর রইল আমার কথা, আমার কাছে তুমি আমার দায়িত্ব। অন্যান্য আর 5টা স্বাভাবিক সম্পর্কের মতো আমাদের সম্পর্ক স্বাভাবিক না, আমি জানি। আমি তোমাকে নিয়ে স্ত্রীর মতো কিছু অনুভব করি না ঠিকই, তবে এতটুকু বলতে পারি, এই আরহান মীর চৌধুরী কখনো দায়িত্বের অবহেলা করে না। আমাদের সম্পর্কের এখন শুধুমাত্র সময়ের প্রয়োজন। আশা করি তুমি সেটা দিবে। আর তুমি নিজেও এখনো বাচ্চা, বিয়ে হয়েছে বলে সংসার নিয়ে থাকবে সেটা না। নিজের মতো পড়াশোনা, নিজের ইচ্ছে মতো সব করতে পারো, সমস্যা নেই। তবে হ্যাঁ, নিজেকে সবার আগে নিজের সম্মান করতে হয়। বারবার কলঙ্কিত কলঙ্কিত বলে তুমি নিজেকে অসম্মান করছো। নারীদের শক্ত হতে হয়, কংক্রিটের মতো শক্ত, যাতে যে কোনো ঝড় হাওয়া উড়িয়ে নিয়ে যেতে না পারে। নিজেকে প্রস্তুত করো, নিজেকে কঠিন রূপে প্রস্তুত করো মেয়ে। আর এসব বাজে কথা যেন তোমার মুখে না শুনি। বলেই ঈশানীকে কোলে তুলে নেয়। খট করে দরজা খোলার শব্দ ঈশানীর ভাবনার জগৎ থেকে ফিরে আসে। শাড়ির একাংশ খামচে ধরে, নিঃশ্বাসের গতি বাড়তে থাকে। ওই মহিলাদের কথা মনে পড়ে, ভয়ের দানা বাঁধতে শুরু করে। আরহান নিজের শেরওয়ানি খুলে ওয়াশরুমে ঢুকে যায়। গোসল করে একটি টি শার্ট ট্রাউজার পরে মাথা মুছতে মুছতে বের হয়। ঈশানী তখনও ওভাবেই মূর্তির মতো বসে থাকতে দেখে ভাঁজ পড়ে। হালকা কেশে ঈশানীর মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করলে বৃথা হয়। ঈশানী যেন নিঃশ্বাসও নিচ্ছে না, এমন ভাবে বসে আছে। আরহান ঈশানীর উদ্দেশ্যে বলে, এভাবে বসে আছো কেন? গরমে এসব পরে ঘোমটা দিয়ে আছো, অসহ্য লাগছে না? চেঞ্জ করে নাও। বলে রুমে রাখা সোফায় বসে পড়ে। ঈশানী নড়ে চড়ে ওঠে, তারপর ঘুমটা উঠিয়ে নিচে নামে। এদিক ওদিক তাকিয়ে দেখে তার কোনো পোশাক নেই এখানে। মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। আরহান বসে এতক্ষণ ওকেই পর্যবেক্ষণ করছিল। শাড়ি পরে বউ সাজে মেয়েটাকে চমৎকার সুন্দর লাগছে। ফর্সা গায়ে লাল বেনারসি যেন গোলাপ ফুলের মতোই ফুটে আছে। মুখে ভারী মেকআপের আস্তরণ, যদিও মেকআপ ছাড়াই মেয়েটাকে বেশি ভালো লাগে। একটা আলাদা মায়া কাজ করে। শাড়ি পরায় এখন আর বাচ্চা লাগছে না, বরং একজন রূপবতী যুবতী মেয়ে লাগছিল। আরহান এসবই ভাবছিল, হঠাৎ খেয়াল হলো ঈশানী দরজা খুলছে। আরহান পিছন থেকে জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছ? ঈশানী পিছন ফিরল, নত মস্তিষ্কে শাড়ির আঁচল পেঁচাতে পেঁচাতে বলল, আমার রুমে আমার পোশাক আনতে। এ রুমে আমার পোশাক নেই। আরহান উঠে দাঁড়ালো, ঈশানীকে বলল, তুমি এখানেই বসো, আমি আনছি। দেখা যাবে আবার শাড়ি নিয়ে পড়ে গেছো। ঈশানীর লজ্জা ও বিব্রত বোধ করলো। আরহান কিছুটা এগিয়ে গিয়ে আবার পিছু ফিরে জিজ্ঞেস করলো, তোমার পোশাক কোথায় পাবো? ঈশানী প্রত্যুত্তর করলো, ক্লোজেটের ডান পাশে। 5 মিনিট পর আরহান এলো, হাতে ঈশানীর পোশাক। ঈশানীকে দিলে সে সোজা ওয়াশরুমে ঢুকে যায়। পাক্কা 30 মিনিট পর মেকআপ তুলে গোসল করে বের হয়। এবার বেশ হালকা লাগছে তার। এতক্ষণ দমবন্ধ লাগছে
লাগছিল। ঈশানী বেরিয়ে দেখে বিছানা থেকে সব ফুল নামিয়ে বিছানা ঝেড়ে আরহান শুয়ে পড়েছে। ঈশানী কি করবে, কোথায় শুবে ভাবতে থাকে দাঁড়িয়ে। আরহান চোখের ওপর এক হাত ও পেটের ওপর এক হাত দিয়ে টান হয়ে শুয়েছিল। ঈশানী দাঁড়িয়েছে ঠিক তার পায়ের কাছে। কারো উপস্থিতি উপলব্ধি করে আরহান চোখ মেলে চায়। সদ্য গোসল করে বেরিয়ে আসা ঈশানীকে তার কাছে স্নিগ্ধ ফুটে ওঠা পদ্ম মনে হচ্ছে। সে নিষ্পলক তাকিয়ে থাকলো কিছুক্ষণ, তারপর ঈশানীর উদ্দেশ্যে বলল, সারা রাত কি দাঁড়িয়েই থাকবে ওখানে? থাকলে থাকতে পারো, তবে লাইট নিভিয়ে দিয়ে পরে দাঁড়াও, চোখে আলো লাগছে। ঈশানী ইতস্তত করলো, কথা যেন মুখ দিয়ে বের হচ্ছে না। তার ছোট্ট তনু যেন ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে। অজানা ভয়ে তটস্থ কিশোরীর হৃদয়। তবুও ক্ষীণকণ্ঠে বলল, না মানে আমি সোফায় ঘুমাবো, বালিশটা একটু দিবেন? আরহান এবার সোজা হয়ে বসে পড়ল। তারপর ঈশানীকে বলল, এটা কোনো বাংলা সিরিয়াল না যে তুমি সোফায় ঘুমাবে আমি বিছানায়। এটা বাস্তব জীবন, তোমার ভবিতব্য। আমি তোমার স্বামী, তিন কবুল বলে স্বামীর অধিকার দিয়েছ তুমি। এখন আমি সেই অধিকার চাইলে তুমি দিতে বাধ্য। তখন কোনো সিনেমার কাহিনী কাজ করবে না। তাই বলছি সম্পর্কটাকে স্বাভাবিক করে নাও। মানিয়ে নিতে না পারো, যেভাবে চলছে সেভাবেই চলুক। কিছু যোগ বিয়োগের প্রয়োজন নেই। সম্পর্ক নিজেই তার নিজস্ব রং চিনে রূপ পরিবর্তন করবে। এখন সোজা বিছানায় গিয়ে শুয়ে পড়ো। ঈশানী হাঁসফাঁস করলো, বিব্রত বোধ করলো, কিন্তু তার ভিতরের ভয়টা চলে গেল। সেটার পরিবর্তে এসে বাসা বাঁধলো একটা অজানা মুগ্ধতা, শান্তি। সে কিছু বলল না আর, চুপ করে বিছানায় অন্য সাইডে শুয়ে পড়লো। আরহান লাইট নিভিয়ে নিজেও শুয়ে পড়লো। ঈশানীর ঘুম ধরছে না, ভিতরটা হাঁসফাঁস লাগছে, এপাশ ওপাশ করে যাচ্ছে। মূলত তার অন্ধকারে ভয় লাগে। এরকম ঘুটঘুটে অন্ধকারে মনে হয় কেউ তাকে দেখছে। ভয়েই ঘুম আসে না। তার উপর একটা ছেলের সাথে একই রুমে একই বিছানায় শুয়ে আছে, আরো অস্বস্তি জেঁকে ধরেছে। যদিও ছেলেটি তার স্বামী, কিন্তু সম্পর্কটা তো অস্বাভাবিক। সে সোজা হয়ে শোয়। তখনই হঠাৎ আরহান তার মুখের উপর উঠে আসে। ঈশানী ভয় পেয়ে যায়। মাথায় আসে সেই মহিলাদের বলা কথা। ভয় পেয়ে হুট করে বলে ফেলে, কাছে আসবেন না প্লিজ, আমি এখনো তৈরি নই। আরহান হাত বাড়িয়ে ঈশানীর পাশের টেবিল ল্যাম্প জ্বালিয়ে দেয়। তারপর সেভাবেই ঈশানীর উপর ঝুঁকে যায়। মূলত ঈশানীর বলা কথা শুনে অবাক হয়ে যায়। তারপর সরে আসতে আসতে ব্যঙ্গাত্মক স্বরে বলল, তুমি মোটেও বাচ্চা না। আমার মাথায় যেটা আসেনি সেটা তোমার মাথায় ঘুরছে। ইউ আর ভেরি অ্যাডভান্স। ঈশানীর চারপরনায় করুণ অবস্থা হয়। লজ্জায় চোখ খিচে নিয়েছে। ইস, কি একটা কাণ্ড ঘটে গেল। লোকটা নিশ্চয়ই তাকে নির্লজ্জ ভাবছে। ঈশানীর সমস্ত শরীরে ছেয়ে গেল অস্বস্তির আস্তরণে। লজ্জায় গাল দুটো মেদুর হয়ে উঠল ঈশানীর। এই মুহূর্তে মনে হচ্ছে, হে ধরণী, ফাঁক হও, আমি ঢুকে যাই। কোন রকম পাশ ফিরে চোখ খিচে শুয়ে থাকলো। নিস্তব্ধ মধ্যরাত, চারপাশে জনমানবের কোনো চিহ্ন নেই। মাঝে মাঝে দূর থেকে ভেসে আসছে কিছু নেড়ি কুকুরের ডাক, যার নিস্তব্ধ পরিবেশে এক প্রকার ছেদ টানে। আকাশে সুন্দর থালের মতো চাঁদ উঠেছে। চাঁদের মৃদু আলোয় আলোকিত লাগছে চারপাশে। সেই চাঁদের স্নিগ্ধ আলোয় একজোড়া কপত কপতি বসে চন্দ্রবিলাসে মত্ত, যেন চাঁদের আলোয় সৌন্দর্য তাদের গ্রাস করেছে। মন্ত্রমুগ্ধের ন্যায় চেয়ে থেকে আয়রা বলল, আজকের চাঁদটা ভীষণ সুন্দর, তাই না? আয়রার পাশে বসে আছে ইয়াসির। আয়রার মেদহীন কোমরে হাত দিয়ে আয়রাকে নিজের সন্নিকটে আনলো আরেকটু। তারপর আয়রার দিকে চেয়ে অবিষ্ট কণ্ঠে বলল, ভীষণ। আয়রা লজ্জা পেল। গাল দুটো লালচে বর্ণ ধারণ করলো। আয়রাকে লজ্জায় চূড়ান্ত পর্যায়ে নিয়ে ইয়াসিন এবার তার ঘাড়ে মুখ গুজল। ভেজা ওষ্ঠযুগল নাড়িয়ে ছোট্ট ছোট্ট চুমুতে ভরিয়ে দিল। আয়রা জমে গেছে যেন। শক্ত করে ধরেছে তার শাড়ির আঁচল। নিঃশ্বাসের গতি বেগতিক হচ্ছে তার। কাঙ্ক্ষিত পুরুষের অনাকাঙ্ক্ষিত স্পর্শে মিয়ে যাচ্ছে। ইয়াসিন এবার চুমুর জায়গায় হালকা করে কামড় বসালো। আয়রা আহ বলে কেঁপে উঠল। ইয়াসিন ছাড়ল না, বরং উঠে দাঁড়িয়ে কোলে তুলে নিল আয়রার ছোট্ট শরীর। আয়রার কপালে নিজের কপাল লাগিয়ে চলল রুমে। দুজনের নিঃশ্বাস ভারী হয়ে উঠেছে, সাথে ভারী হয়ে আছে রুমের বাতাসও। নিঃশ্বাসের শব্দ ও যেন ভয়ঙ্কর প্রতিধ্বনি দিচ্ছে। ইয়াসিন আয়রাকে বিছানায় শুইয়ে দিয়ে নিজে ঝুঁকে যায় তার দিকে। ঘরের ড্রিম লাইটের সবুজ আলোতে আয়রার মুখ যেন আরো মায়াবী, আবেদনময়ী লাগছে। নিষ্পলক তাকিয়ে থাকে ইয়াসিন। আয়রা সেই দৃষ্টি নিতে পারে না। শরীর জুড়ে বয়ে যায় অজানা শিহরণ। চোখ খিচে বন্ধ করে পড়ে থাকে ইয়াসিন।
ইয়াসিনের বক্ষদেশের নিচে। ইয়াসিন আলতো করে চুমু দেয় আয়রার কপালে। আয়রা নিজের কপালে স্পর্শ পেয়ে চোখ খুলে তাকায়। অমনি ঝড়ের বেগে একজোড়া ওষ্ঠ আঁকড়ে ধরে তার ওষ্ঠ। সেদিনের মতো শুধু ছুঁয়ে ক্ষান্ত হয় না, বরং উন্মাদ হয় মধু সুধা পানে। গাঢ় থেকে গাঢ় হয় সেই স্পর্শ। সময়ের সাথে তাণ্ডব বাড়তে থাকে। দুটো আলাদা মানুষ, আলাদা দেহ মিলেমিশে একাকার হয়ে যায়। প্রণয় পুরুষ ছাড় দেয় না একরত্তি। দীর্ঘদিনের লালিত ভালোবাসা উজাড় করে দিয়ে আয়রাকে করে তোলে পাগল প্রায়। রাতের দ্বিপ্রহরে রচিত হয় তাদের ভালোবাসার নতুন কাব্য। কিছু ভয়, কিছু ব্যথা, কিছু যন্ত্রণা ও সুখ মিলিয়ে পরিচিত হয় নতুন জগতের সাথে।